তাহলে এখন আসেন আমরা ক্লাস শুরু করি। প্লিজ অ্যাটেনশন। সেটা হলো এখন আমরা দেখব যে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করার আদেশ প্রদান করার ক্ষেত্রে আদালত কোন জিনিসগুলো দেখে থাকেন বা আপনি কোন জিনিসগুলো সাবমিশনে আনতে পারেন সে বিষয়গুলো। তার প্রথমটা হলো যে বিরোধীয় সম্পত্তি নষ্ট হওয়ার আশঙ্কা আছে এমন কিছু আদালতকে দেখাতে হবে বা আপনি আদালত দেখার চেষ্টা করবে যে আপনি যে জিনিসটা অস্থায়ী নিষেধাজ্ঞা চাচ্ছেন সেই বিরোধীয় সম্পত্তিটা নষ্ট হওয়ার আশঙ্কা আছে কিনা। যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া না হয় তাহলে বিরোধীয় সম্পত্তিটা নষ্ট হওয়ার আশঙ্কা আছে, এক নাম্বার। দ্বিতীয়ত হলো বিরোধীয় সম্পত্তিটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা। যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া না হয় দরখাস্তকারী পক্ষে তাহলে এই বিরোধী সম্পত্তিটা নষ্ট হওয়া ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা, ওয়াস্টেড হওয়ার। তারপরে হলো তৃতীয়ত হলো যে এই যে বিরোধী সম্পত্তিটার হস্তান্তরিত হওয়ার কোনো বিপদ আছে কিনা, যে এক হাত থেকে অন্য হাতে যাবে, এক জায়গা থেকে অন্য হাতে যাবে। এটা মেইনলি হয় ধরেন অস্থাবর সম্পত্তি, যেমন গাড়ি ঘোড়া, ট্রাক, বাস ইত্যাদি এই ধরনের অস্থাবর সম্পত্তি যেগুলো ইজিলি হস্তান্তরিত করা যায়। আবার ইমুভেবল প্রপার্টি হতে পারে, যেমন হয়তো সেল হয়ে গেল। ওকে, যাই হোক, 4 নম্বর হলো যে ডিক্রি জারিতে অন্যায়ভাবে যদি কোনো সম্পত্তি বিক্রি হয়ে যায় কিনা, সেই বিক্রয়ের হাত থেকে বাঁচানো যায় কিনা। এই যে 4টা জিনিসের কথা আমরা বললাম, যে বিরোধীয় সম্পত্তি নষ্ট হওয়ার আশঙ্কা আছে কিনা, বিরোধী সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে কিনা, অথবা হস্তান্তরিত হওয়ার কোন পক্ষ কর্তৃক বিরোধীয় সম্পত্তিটা হস্তান্তরিত হওয়ার কোনো বিপদ থাকে কিনা, অথবা ডিক্রি জারিতে অন্যায়ভাবে কোনো সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে কিনা। এইগুলোর হাত থেকে বাঁচানোর জন্য আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে পারে। তাহলে আপনি যখন আইনজীবী হিসেবে যখন অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত মুভ করবেন অথবা অস্থায়ী দরখাস্ত লিখবেন, তখন এই জিনিসগুলো আপনি টাচ করে লিখবেন যে যদি অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে সম্পত্তিটা বিনষ্ট হওয়ার আশঙ্কা আছে কিনা, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে কিনা, হস্তান্তরিত হয়ে যাওয়ার আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো মেইনলি আপনার সাবমিশনে তুলে ধরতে হবে। তাহলে এখন সার্বিকভাবে আমরা দেখব যে আপনি যখন আইনজীবী হিসেবে একটা অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত মুভ করবেন, মানে ফর, নট এগেইনস্ট। প্রথমে আমরা আলোচনা করব ফর, যে একটা অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত আপনি মুভ করছেন, আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা চাচ্ছেন, তখন আপনি কি ধরনের সাবমিশন করে রাখবেন সেটা একটু খেয়াল করেন। আমরা বেশ কয়েকটা পয়েন্ট আলোচনা করব, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো সারা জীবন আপনাদের কাজে লাগবে। তার প্রথমটা হলো যে মামলার অবস্থা বুঝে আপনার একটা কথা আছে না, মানে শীতকালের ওয়াজ গরমকালে করলে যেমন বিপত্তি ঘটে, তেমনি মামলার অবস্থা বুঝে আপনাকে কিছু সাবমিশন রাখতে হবে। সব মামলার ক্ষেত্রে এক ধরনের সাবমিশন না। তো মামলার প্রকৃতি বুঝে, অবস্থা বুঝে আপনি নিষেধাজ্ঞা দরখাস্তের ফরে অর্থাৎ নিষেধাজ্ঞা চেয়ে যে সকল সাবমিশন রাখতে পারবেন। তার প্রথমটা হলো নালিশি বিষয়বস্তু বা সম্পত্তি এমন প্রকৃতির যা ক্ষতিগ্রস্ত হতে পারে, নষ্ট হতে পারে, হস্তান্তরিত হওয়ার সম্ভাবনা আছে ইত্যাদির উপর আপনি একটা সাবমিশন রাখবেন। তাহলে এখন আমি বলছি মামলার অবস্থা বুঝে। এখন যদি মনে করেন 2 বিঘা সম্পত্তির 1 বিঘা সম্পত্তির একটা মামলা হয়, তাহলে এই সম্পত্তি অর্থাৎ ইমুভেবল প্রপার্টি, ধানি জমি অথবা অন্য কোনো ধরনের জমি, চাষাবাদযোগ্য জমি, এইটা কিভাবে নষ্ট হতে পারে সেই সংক্রান্তে আপনাকে একটা বক্তব্য রাখতে হবে। এক্ষেত্রে সালাম বলতেছে আমাকে একটু অ্যাডমিট করেন, এতক্ষণ পর কেন? না স্যার, সালাম অ্যাডমিট করেন, সে আমি তো বলাই বিজ্ঞপ্তি দেওয়া আছে, এখন আমাকে ফোন দিয়েছে, আমি রিসিভ করিনি। আচ্ছা ঠিক আছে, প্লিজ। তো এক্ষেত্রে কিভাবে নষ্ট হতে পারে ইমুভেবল প্রপার্টি, যেমন ধরেন মাটি কেটে অন্যখানে বিক্রি করে দিল, অথবা অনেক বড় বড় গর্ত করলো, মানে মাটি বিক্রি করার কারণে অনেক গর্ত হয়েছে, অথবা বালি ভরাট করার কারণে এটা চাষাবাদের অযোগ্য হয়ে পড়লো বা ফসল উৎপাদনের অযোগ্য হয়ে পড়লো। এইটা হলো যে ইমুভেবল প্রপার্টি নষ্ট হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া। তাছাড়া তো মানে এই একটা ধানি জমিকে বা চাষাবাদযোগ্য জমিকে নষ্ট করার আর কোনো সুযোগ নেই।
আবার যদি এটা মনে করেন ইয়ে হয়, একটা ট্রাক্টর হয়, অথবা ধরেন ট্রাক্টর দিয়ে এটা হয়তো মনে করেন পরিবহনের জন্য ট্রাক, এটাকে ধরেন ইয়া করা হচ্ছে, মাটি বা বালি পরিবহন করা হচ্ছে, এতে এর বডিটা নষ্ট হয়ে যাচ্ছে। অথবা যেটা যে যন্ত্র দিয়ে যে কাজটা করা যায় না সেই কাজটা করানো, এগুলাকে বলা হচ্ছে যে সম্পত্তিটা যদি নষ্ট হয়ে যাওয়ার, ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার, হ্যাঁ, বিকৃত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন ইনজাংশন চাওয়া যেতে পারে। তাহলে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত যখন মুভ করবেন, তখন প্রথম যে সাবমিশনটা আপনি রাখতে পারেন যে নালিশি বিষয়বস্তু বা সম্পত্তির প্রকৃতি এমন যেটা ক্ষতিগ্রস্ত হতে পারে, নষ্ট হতে পারে, বা হস্তান্তরিত হওয়ার সম্ভব। হস্তান্তরিত হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে সবচেয়ে বেশি আপনি মুভেবল প্রপার্টির ক্ষেত্রে দিতে পারেন, যেটা খুব ইজিলি এক হাত থেকে অন্য হাত হতে পারে, অথবা লুকিয়ে ফেলা যেতে পারে বা গোপন করা যেতে পারে। পাশাপাশি ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে এই শব্দটা আপনি ইউজ করতে পারেন যে যদি বেচা বিক্রি হয়ে যায়, দান দক্ষিণা হয়ে যায়, তাহলে হয়তো একটা জটিলতার তৈরি ভবিষ্যতে হতে পারে। তাহলে এই জিনিসগুলো আপনি প্রথম সাবমিশনে দিবেন যে নালিশি সম্পত্তি প্রকৃতিগত দিক বিবেচনা করে যেটা নষ্ট হতে পারে কিনা, বা কিভাবে নষ্ট করার জন্য বিবাদী পায়তারা করতেছে, বা অন্যত্র হস্তান্তরের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ তিনি নিচ্ছে, এই জিনিসগুলো বর্ণনা দিয়ে আপনি একটা ইয়া করতে পারেন, সাবমিশন রাখতে পারেন। আর দ্বিতীয় সাবমিশন আপনি কিরকম রাখতে পারেন, সেটা হলো যে বিবাদী পাওনাদারকে ঠকানোর জন্য বিরোধীয় সম্পত্তি অপসারণ করছে বা অপসারণ হুমকি দিচ্ছে, বা আদালতের স্থানে অধিকৃত থেকে সরিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করতেছে ইত্যাদি। এর ফলে আপনার মক্কেলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। যে ট্রাকটা, বাসটা যদি এখন মানে নরসিংদী থেকে নিয়ে যাওয়া যায়, ঢাকা নিয়ে যাওয়া যায়, বা গাইবান্ধা থেকে আপনার কুমিল্লা থেকে আরেক জেলায় নিয়ে যাওয়া যায়, হ্যাঁ, বা রাজশাহী থেকে ভিন্ন কোনো জেলায় নিয়ে যাওয়া যায়, তাহলে পরবর্তীতে এটা আবার জব্দ করা বা কোত্থেকে এটা কোথায় লুকিয়ে রাখবে ইত্যাদি ইত্যাদি প্রবলেম দেখা দিতে পারে। তাহলে এইটাই হলো যে পাওনাদারকে ঠকানোর জন্য বিবাদী যদি বিরুদ্ধ সম্পত্তি মানে স্থানীয় অধিক্ষেত্রের বাইরে নিয়ে যায় বা চেষ্টা করে বা ডিসপোজ করার চেষ্টা করে, তাহলে এই জিনিসগুলো বলে আপনি দ্বিতীয়ত এই সাবমিশনটা রাখতে পারবেন যে এই বিরোধী বস্তুটা যদি উপর হস্তান্তরের উপর যদি নিষেধাজ্ঞা দেওয়া না হয়, তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে, ভিন্ন জায়গায় যেতে পারে, বা বিদেশে সরাই দিতে পারে ইত্যাদি। তৃতীয়ত যে বিষয়টা অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত আপনি সাবমিশন রাখবেন, সেটা হলো যে দাখিলি হলফনামা, আপনি যে হলফনামা দাখিল করছেন এই ইনজাংশন পিটিশনের সমর্থনে, এই এফিডেভিটে বিরুদ্ধ পক্ষ আপনার নালিশি বিষয়বস্তুতে অথবা নালিশি ভূসম্পত্তি বা সম্পত্তির শান্তিপূর্ণ ভোগ দখলে বাধা দেওয়ার জন্য কি ধরনের আচরণ করতেছে, কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, কি কাজ করছে, অথবা কি কথা বলতেছে, বা কি ধরনের হুমকি দিচ্ছে, এই যে যে জিনিসগুলো আপনি এভিডেভিটে বলছেন, এখন সেগুলো সাবমিশনে বলে যে তিনি এরকম নালিশি জমির পাশে এ থেকে আমার বিশ্বাস যে যে কোনো মুহূর্তে তিনি দখল করবেন, অথবা তিনি কয়েকদিন আগে 5 জন বা 7 জন লোককে নিয়ে এসে জমিতে আমি যখন হাল চাষ করছিল আমার মক্কেল, তখন তিনি বাধা দিয়েছেন যে এই জমিতে যেন আমার মক্কেল কোনো হাল চাষ না করে, তারা এখানে ধান লাগাবে বা তারা জোরপূর্বক দখল করে নেবে। এই যে জিনিসগুলো আপনি হলফনামায় বলছেন, সেটা সম্পর্কে এখন আপনি সাবমিশন দেবেন যে যেগুলো থেকে আপনার মক্কেলের আশঙ্কা হচ্ছে যে কোনো মুহূর্তে আপনার মক্কেলকে বিরুদ্ধ পক্ষ বেদখল করে ফেলবে, সেই বিষয়গুলো সাবমিশন রাখেন। চতুর্থ যে বিষয়টা আপনি সাবমিশন রাখতে পারেন অস্থায়ী নিষেধাজ্ঞা শুনানির ক্ষেত্রে, সেটা হলো যে যেটাকে আইনজীবীরা বা বিজ্ঞ কৌশলীরা বলে থাকেন প্রাইমা ফেসি কেস দেখানো, হ্যাঁ, বা আপত্ত কেস বাংলায় বলে, অথবা কোনো কোনো কেস লতে এটাকে আর্গুয়েবল কেস বলা হয়েছে। অর্থাৎ আপনি যে সম্পত্তিটার উপর বা যে বিষয়বস্তুর উপর আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা চাচ্ছেন, সেই বিষয়বস্তুর উপর বা সেই জমির উপর আপনার মক্কেল কিভাবে মালিকানা অর্জন করেছে সেটা আপনি সংক্ষেপে বলেন। এই মালিকানার ভিত্তিটা কি? এটা কি তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, নাকি এটা খরিদ মূল্যে পেয়েছেন, খরিদ্দার সম্পত্তি? এই যে ভিত্তিটা, এটা আপনি সংক্ষেপে বলেন, নাকি দান মূল্যে পেয়েছেন। অর্থাৎ
মানে তার একটা প্রাইমারি ফেসে কেস বানাতে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তের যে বিষয়বস্তুটা এতে আপনার মালিকানাটা কিভাবে অর্জিত হয়েছে এই প্রাইমারি ফেসি কেস বা আর্গুয়েবল কেস বা যুক্তিগ্রাহ্য মামলাটা আদালতকে বোঝান যে স্যার এই যে যে জিনিসটা নিয়ে আমি মামলা করেছি এর উপর আমার একটা মালিকানা আছে বা এর উপর আমার একটা সত্য দখল আছে বা আমার দাবি আছে এটা সেটা আমি এবার উত্তরাধিকার সূত্রে পেয়েছি অথবা কি খরিদ মূল্যে পেয়েছি বা দান মূল্যে পেয়েছি বা কিভাবে পেয়েছি আমি সেই জিনিসটা আদালতকে শনাক্ত করতে গেল এইটা হলো প্রাইমারি ফেসি কেস দেখানো আদালতকে এগুলো আমাদের চতুর্থ পঞ্চমত আসেন আমি যে অধিকারটার উপর নিষেধাজ্ঞা যাচ্ছি বা যে জমির উপর নিষেধাজ্ঞা যাচ্ছি সেই নিষেধাজ্ঞার জমিতে আমি কিভাবে দখলভোগে আসবো মনে রাখবেন যে সম্পত্তির উপর আপনি নিষেধাজ্ঞা চাচ্ছেন সেটা যদি আপনার দখলে না থাকে তাহলে আপনি কখনোই নিষেধাজ্ঞা পাবেন না হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে একদম 0%। তো সো আপনি এই যে সম্পত্তিটার একটা আর্গুয়েবল কেস দেখালেন যুক্তিগ্রাহ্য মামলা দেখালেন যে হ্যাঁ আমি এই সম্পত্তিটার মালিক বা আমি এইভাবে এটার সত্য দখল অর্জন করেছি সেই জমিটা আপনি কিভাবে দখল করেন কতদিন থেকে দখল করেন অর্থাৎ আপনার মোড অফ পজিশন সেটা কি চাষাবাদে ভোগ দখল করেন নাকি বাড়ি করে আছেন নাকি আপনি ইজারা দিয়েছেন এটা হলো মোড অফ পজিশন এবং সেই পজিশনটা কতদিন যাবত আপনি ভোগ দখল করতেছেন সেই জিনিসগুলো আপনি বলেন অর্থাৎ নালিশি যে জমি তর্কিত যে জমি সেই তর্কিত জমিতে আপনি দখল ভোগে আছেন কিনা এই দখল ভোগটা আপনি ব্যাপকভাবে দেখানোর চেষ্টা করেন কারণ এইটার উপরে আপনার ইনজাংশনের বিষয়টা খুব বেশি নির্ভরশীল এইগুলো 5 নাম্বার 6 নাম্বার যে বিষয়টা আপনি আসেন সেটা হলো যে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত যখন আপনি শুনানি করবেন অস্থায়ী নিষেধাজ্ঞার চাপে তখন অস্থায়ী নিষেধাজ্ঞা আপনার পক্ষে প্রদান করা হলে আপনার কতটুকু লাভবান হবেন আর বিবাদী পক্ষ বা বিরুদ্ধ পক্ষ কতটুকু ক্ষতিগ্রস্ত হবে এর একটা তুলনামূলক আলোচনা করেন এবং এই তুলনামূলক আলোচনা করে আপনি এটা দেখান যে আমার পক্ষ নিষেধাজ্ঞা পেলে যে লাভবান হবে আলটিমেটলি মামলায় যদি তিনি হেরে যান আর নিষেধাজ্ঞার কারণে বিবাদীর যে ক্ষতি হবে সেই ক্ষতির থেকে আমার মক্কেলের লাভবান হওয়ার অংশটুকু বেশি এটাকে বলা হয় ব্যালেন্স অফ কনভেনিয়েন্স এন্ড ইনকনভেনিয়েন্স অর্থাৎ এই 6 নম্বরে আপনি এই যে জমিতে আপনি নিষেধাজ্ঞা যাচ্ছেন যে বিষয়বস্তুর উপর নিষেধাজ্ঞা যাচ্ছেন সেই নিষেধাজ্ঞা সেখানে আপনাকে নিষেধাজ্ঞা প্রদান করা হলে আপনার কি ক্ষতি হবে দেওয়া হলে আপনার কি লাভবান হবে আর দেওয়া না হলে আপনার কি ক্ষতি হবে বা বিবাদের বিরুদ্ধে দিলে বিবাদের কি ক্ষতি হবে এগুলোর একটা তুলনামূলক আলোচনা করে আপনি দেখেন যে এতে আপনার লাভটা কতটুকু বেশি এটাকে বলা হয় ব্যালেন্স অফ কনভেনিয়েন্স এন্ড ইনকনভেনিয়েন্স এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত শুনানির সময় এই ব্যালেন্স অফ কনভেনিয়েন্স এন্ড ইনকনভেনিয়েন্স আপনাকে দেখাতে হবে তারপরে আসেন ইরিফেরাবল লস আপনার অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত যখন আপনি শুনানি করবেন তখন আপনাকে অবশ্যই এই নিষেধাজ্ঞার আদেশ যদি আপনার মক্কেলের ফেভারে প্রদান করা না হয় তাহলে আপনার মক্কেল এই জমি থেকে যদি উচ্ছেদ হন বেদখল হন তাহলে আপনার মক্কেলের কি ধরনের ক্ষতি হবে এবং এই ক্ষতির ফলে আপনার মক্কেল তার পরিবার সহ তার জীবন জীবিকা কিভাবে হুমকির মধ্যে পড়বে এই বিষয়গুলো আপনি তুলে ধরার চেষ্টা করেন যে আপনার সহায় মানে জীবন জীবিকা কিভাবে হুমকির মধ্যে পড়বে সেই বিষয়টা খুব সুন্দরভাবে আদালতের সামনে আপনাকে তুলে ধরতে হবে অর্থাৎ আপনার মক্কেল যদি নিষেধাজ্ঞার আদেশ না পায় তিনি যদি দখলচ্যুত হন তিনি যদি বাড়ি থেকে যদি উচ্ছেদ হন বা তার দোকান থেকে যদি তিনি উচ্ছেদ হন তাহলে তার জীবন জীবিকার উপর কিভাবে এটা প্রভাব পড়বে তার পরিবারের মেইনটেনেন্সের উপর কিভাবে প্রভাব ফেলবে তার ছেলে মেয়ের পড়াশোনার উপর কিভাবে প্রভাব ফেলবে এই জিনিসগুলো খুব হৃদয় বিদারক ভাবে তুলে ধরা আদালতের দৃষ্টি আকর্ষণ করা এই জায়গাটা খুব আপনাদের ভালো কাজ করতে হবে যে এই যে ইরিফেরাবল লস যে স্যার পরবর্তীতে যদি আমি স্যার মামলায় জিতি জমিটা যদি আমি ফেরত পাই কিন্তু বাই দিস টাইমে আমার মক্কেলের যে ক্ষতি হয়ে যাবে এই জমি থেকে উচ্ছেদ হলে ইনজাংশন না পাওয়ার কারণে তাহলে স্যার আমার
মক্কেলের ব্যাপক ক্ষতি হবে। তিনি তার জীবন জীবিকা হারাবেন, তার সহায় সম্বল হারাবেন, তার ছেলেমেয়ের পড়াশোনা নষ্ট হবে, তারপরে তার অনিশ্চিত জীবনযাপনে তার পুরো ফ্যামিলি গোটা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়াবে। তো স্যার, আমি যেহেতু পজিশনে আছি, আমার মক্কেল পজিশনে আছে, আমার মক্কেলের পজিশনটা আপাতত প্রোটেক্ট করা হোক, তারপরে বিচারে দেখা যাবে যে আমার মক্কেল তার এই জমিতে তার সত্য দাবি প্রমাণ করতে পারে কিনা। তাহলে এই যে মানে জিনিসটা আমি যেটা আপনাদের শেখাই দিচ্ছি যে ইরিফারেবল লসটা, এটা খুবই হৃদয় বিদারক ভাবে তুলে ধরার চেষ্টা করবেন। হ্যাঁ, খুব গতানুগতিক ভাবে না, এই জায়গাটা একটা পাঞ্চ দেওয়ার চেষ্টা করবেন যেন আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারে। এখানে আপনি জাস্টিস মাহমুদুল আলম চৌধুরী স্যারের একটা উদ্ধৃতি দিতে পারেন যে একজন ডাক্তারের ভুলে একজন রোগী মারা যায়, তেমনি একজন উকিলের ভুলে মক্কেল ক্ষতিগ্রস্ত হয় বংশ পরম্পরায়। তো স্যার, আমি এত সুন্দরভাবে আপনার সামনে নিবেদন করতেছি, তারপরেও যদি তার ইনজাংশনটা না হয় আর তিনি যদি উচ্ছেদ হয়ে যান, তাহলে এর ফলে তার জীবন জীবিকা সহায় সম্পত্তি যে বিপদের সম্মুখীন হবে, তার ছেলেমেয়ের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হলে তিনি মানে পথের ফকির হয়ে যাবেন, বা তাকে রাস্তার ধারে বস্তিতে স্থান নিতে হবে। তার যে অসুবিধাগুলো হবে, এতে তার ভবিষ্যৎ জেনারেশনের উপর ব্যাপক প্রভাব পড়বে। এই জিনিসগুলো খুব সুন্দর করে আপনি তুলে ধরেন এই জায়গায়। আর অস্ত্র নিষেধাজ্ঞার দরখাস্ত মুভ করার ক্ষেত্রে শুনানির পক্ষে যখন আপনি শুনানি করবেন, সর্বশেষ যে বিষয়টা আপনি আদালতের কাছে তুলে ধরবেন সেটা হলো যে এই যে নালিশি বিষয়বস্তু বা নালিশি সম্পত্তির দখলভোগে আপনার বাদী করতেছে, সেই দখলভোগে বাধা না দেওয়া অথবা শান্তিপূর্ণ ভোগ দখলে হুমকি প্রদর্শন না করার যে তার যে অধিকার, এই অধিকারে যে বিবাদের কাছ থেকে তিনি একটা কর্তব্য আশা করতে পারেন, যেটাকে আমরা লিগ্যাল অব্লিগেশন বলি, যে প্রত্যেকটা মানুষের, যেমন বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 42-তে বলা হয়েছে যে প্রত্যেকটা নাগরিকের তার সম্পত্তির ভোগ দখলের তিনি যেভাবে চান সেভাবে মানে যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে প্রত্যেকটা নাগরিকের তার সম্পত্তি দখল ভোগের অধিকার থাকবে। তাহলে দখল ভোগের যখন অধিকার থাকবে, যেখানে আমি অধিকার আছে আমার, সেখানে আপনি কারো কর্তব্য প্রত্যাশা করতে পারি। তাহলে কি কর্তব্য? যে আমি আমার সম্পত্তি যেভাবে খুশি আমি সেভাবে দখল ভোগ করব। আমার এই সম্পত্তির দখল ভোগে অন্য কেউ যেন বাধা না দেয়, এই বাধা না দেওয়াটাই হলো তার কর্তব্য। আর এই বাধা না দেওয়া কর্তব্যটাকে ইনফোর্স করার জন্য অস্ত্র নিষেধাজ্ঞা চাই, পেতে পারি, যেটা আমরা সেকশন 5 ক্লোজ সি তে দেখছি, যে বাই প্রিভেন্টিং এ পার্টি টু ডু অ্যান অ্যাক্ট দ্যাট হি ইজ আন্ডার অ্যান অবলিগেশন নট টু ডু। এই যে আপনার সম্পত্তির দখলভোগ যেমন খুশি আপনি করবেন, এই দখলভোগে আপনার প্রতিবেশী, আপনার বিবাদী যেন বাধা দিতে না পারে, এইটা তার কর্তব্য। অর্থাৎ আপনি একটা আইফোন কিনেছেন 1 লাখ টাকা দিয়ে, এটা আপনার দখলভোগের অধিকার আছে। এখন এইটা আপনার প্রতিবেশী, আপনার সারাউন্ডিংসে যারা আছে, তারা আপনার হাত থেকে এটা কেড়ে নেবে না, এটা তার কর্তব্যের মধ্যে পড়ে। এখানে আপনার অধিকার, যা আপনার অর্থ ব্যয় করে, আপনার পরিশ্রমলব্ধ অর্থ ব্যয় করে আপনি এই সম্পত্তিটা খরচ করেছেন, কারণ এটা যেভাবে খুশি আপনি এটার দখল ভোগ করবেন। এটাতে অন্য দখলভোগে, শান্তিপূর্ণ দখলভোগে বাধার সৃষ্টি করবেন, এই যে তার কর্তব্য, লিগ্যাল অব্লিগেশন। এই ক্ষেত্রে এইরকম যদি কোনো লিগ্যাল অব্লিগেশন থাকে, সেটাকে ইনফোর্স করার জন্য আপনি ইনজাংশন চাবেন। তাহলে অস্ত্র নিষেধাজ্ঞার দরখাস্তের শুনানির ক্ষেত্রে এই যে আপনার মক্কেলের সম্পত্তির দখল ভোগের ক্ষেত্রে বিবাদীর কি দায়িত্ব আছে, তার কি কর্তব্য আছে, সেই বা শান্তিপূর্ণ ভোগ দখলে বাধা না দেওয়ার তার কি কর্তব্য, অথবা তার অন্য নালিশি বিষয়বস্তু যেমন চাকরি বাকরি হতে পারে, হ্যাঁ, অথবা হাটঘাট মাঠ ইজারা ডাক হতে পারে, ইত্যাদি ইত্যাদিতে বিবাদের কি কর্তব্য আছে, কর্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা, যে বিবাদী যেন আমার মক্কেলের শান্তিপূর্ণ ভোগ দখলে এই বাধা না দেওয়ার যে কর্তব্য, সেই কর্তব্যটা আমি আশা করতেছি। আর যেহেতু কর্তব্যটা তিনি পালন করতেছেন না, ভঙ্গ করার পায়তারা করতেছেন, ভঙ্গ করার হুমকি দিচ্ছেন, তো স্যার সেই কর্তব্যটা পালনে তাকে বাধ্য করা, তাকে আপনি নির্দেশ দেবেন, তিনি যেন তার যে কর্তব্য আছে আমার মক্কেলের নালিশি সম্পত্তির শান্তিপূর্ণ ভোগ দখলে তিনি যেন বাধা না দেন,
এই জন্য আমি নিষেধাজ্ঞা চাই, এই জন্য আমাকে নিষেধাজ্ঞা দিবেন। কারণ আমি আমার যে অধিকার, আমার মক্কেলের যে অধিকার, এইখানে আমি বিবাদীর নিশ্চিত একটা কর্তব্য আশা করতে পারি। আর এই কর্তব্যটা হলো লিগ্যাল অব্লিগেশন। তো এই লিগ্যাল অব্লিগেশন তিনি না মেনে যে হুমকি দিচ্ছেন, বেদখলের হুমকি দিচ্ছেন, উচ্ছেদের পায়তারা করতেছেন, যে কোনো মুহূর্তে দখল করে নেবেন, এতে আমার মক্কেলের ব্যাপক ক্ষতি হবে। তো বিবাদের প্রতি আপনি এই আদেশ জারি করেন, তিনি যেন তার কর্তব্যটা সম্পাদন করে। দ্যাট ইজ আমার মক্কেলের সম্পত্তির শান্তিপূর্ণ ভোগ দখলে যেন তিনি কোনো বাধার সৃষ্টি করতে না পারেন। তাহলে এই যে আমরা 7টা বা 8টা পয়েন্টস বললাম, এগুলো বলেই আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত মুভ করবেন। তো এখন অনেক আলোচনা হলো, এখন বলেন আমরা যে পর্যন্ত আলোচনা করলাম নতুন কিছু আসছে কিনা, বা আপনাদের মনে কোনো সংশয় আছে কিনা, বা আপনাদের আরো কোনো জিজ্ঞাসা আছে কিনা যে অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত মুভ করার ক্ষেত্রে যে পয়েন্টস গুলো আমি উল্লেখ করলাম এই সম্পর্কে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা, প্লিজ। আমার হ্যাঁ, জি, আমি একজন একজন করে বলবেন যেন সকলে শুনতে পায়, কারো কথার মাঝে কেউ কথা বলবেন না প্লিজ। হ্যাঁ, হাত উঠান নাকি সুন্দর করে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, সোহাগ প্লিজ। মামলাটা করা দরকার ছিল সত্য সাব্যস্ত খাস দখল, কিন্তু দখলে না থেকে সে অস্থায়ী নিষেধাজ্ঞা করলো। যদি সে অস্থায়ী নিষেধাজ্ঞা হেরে যায়, তাহলে পরবর্তীতে তার এই সম্পত্তিটা পুনরুদ্ধার করার জন্য তামাদি মেয়াদ নষ্ট হবে। এই ক্ষেত্রে কি করা যায়? তার মামলা করা উচিত ছিল সত্য সাব্যস্ত পূর্বক খাস দখল, কিন্তু আইনজীবী ভুল করে করলো নিষেধাজ্ঞার মোকদ্দমা। সেই ক্ষেত্রে তামাদি মেয়াদ, এই মামলা করতে করতে তামাদি মেয়াদ চলে গেল, পরবর্তীতে সত্য সাব্যস্ত খাস দখল মোকদ্দমা করা তামাদি মেয়াদ হাতে রইল না, নিষেধাজ্ঞা হেরে গেল। এখন কি করা যায় স্যার? এ ধরনের ক্ষেত্রে যদি এরকম হয় যে ফর্মাল ডিফেক্ট বলে এটাকে, হ্যাঁ, যে তিনি ফর্ম ভুল করছেন, বা যে প্রতিকার চাওয়া উচিত ছিল সেই প্রতিকার না চেয়ে একটা মামলা করছেন, বা যত ফর্মে তিনি আসেননি, যে এখানে তার টাইটেল নিয়ে বিরোধ আছে, সেখানে তিনি শুধুমাত্র ইনজাংশন চেয়েছেন। কারণ ইনজাংশনের মোকদ্দমায় তো কোনো সত্যের প্রশ্ন মীমাংসা হবে না, আদালত সত্য বিষয়ে ব্যাপক কোনো আলোচনা করবেন না। সেক্ষেত্রে এই অবস্থা তৈরি হলে তাহলে আপনি অর্ডার 23 অর্ডার 23 রুল 1-এ পুনঃ দাখিলের সাপেক্ষে, অর্ডার 23 রুল 1 পুনঃ দাখিল সাপেক্ষে আপনি মামলা উত্তোলনের প্রেয়ার দিতে পারবেন। অবশ্যই বলবেন যে কি ধরনের ফর্মাল ডিফেক্ট হয়েছে। ফর্ম থেকে আসছে শব্দটা ফর্মাল। হ্যাঁ, ফর্মাল ডিফেক্ট কোনটা? যে সিভিল মামলার যে আপনি যে অধিকার নিয়ে মামলা করছেন সেই অধিকারে কতগুলো প্রতিকার চাইতে পারেন, সেই প্রতিকার চাইতে আপনি কোনো ভুল করেছেন কিনা। আর কি হতে পারে, আপনি কাদের কাদের পক্ষ করা উচিত ছিল, কাদের বিরুদ্ধে আপনি এই প্রতিকারটা চাইতে পারেন, সেই সকল প্রয়োজনীয় ব্যক্তিদের আপনি পক্ষ করতে পারেননি। এগুলোকে সাধারণত বলা হয় মানে ফর্মাল ডিফেক্ট। এই যদি এরকম ফর্মাল ডিফেক্ট হয়, যেমন সোহাগ যেটা বললেন যে আমার সত্য সাব্যস্ত পূর্বক খাস দখলের মামলা করা উচিত ছিল, আমি শুধুমাত্র নিষেধাজ্ঞার মোকদ্দমা করেছি, শুধু নিষেধাজ্ঞা চেয়েছি, কিন্তু নিষেধাজ্ঞার মোকদ্দমায় তো টাইটেলের বিষয়টা ব্যাপকভাবে আলোচনা হবে না। তখন এই ধরনের যদি ফর্ম ভুল হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অর্ডার 23 রুল 1-এ পুনঃ দাখিল সাপেক্ষে মামলাটা উত্তোলনের প্রেয়ার দিতে পারেন। আদালত যদি অ্যালাউ করে যে পুনঃ দাখিল সাপেক্ষে আপনি পুনঃ দাখিল করতে পারবেন, তাহলে আপনি পুনরায় দাখিল করতে পারবেন। আশা করি আপনার আরেকটু গভীর প্রশ্ন, আরেকটু গভীর ছিল। রায়ের পূর্বে, রায়ের পরে, মানে এখন দাখিল করছি কিন্তু রায় হয়েছে, রায় হয়ে দেখা যায় আমি আইনজীবী হিসেবে দু একটা আইনজীবী পরিবর্তন হইতে হইতে আমার কাছে চলে আসছে, এমন এক সময় আমি ভিতরে না দেখে আমি রায়ে এটা হেরে গেলাম। মানে এক আইনজীবী করছে, সর্বশেষে আমি এসে হেরে গেলাম। হাইরে গিয়ে দেখি আসলে যা করা দরকার ছিল তা না করে ভুল মোকদ্দমা করে আমি হেরে গেলাম সর্বশেষ আইনজীবী। এই ক্ষেত্রে রায়ের পরবর্তীতে আমার আর এই তামাদি শেষ হওয়ার পরে আর কি আমার হাতে রইল। রায়ের পর যদি তামাদি শেষ হয়ে যায়, তো আমরা যেমন দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 সেকশন 14 এর সহযোগিতা নিতে পারি, 14 ধারার, যে সেখানে বলা হয়েছে যে আপিল পর্যায়ে যদি দেখা যায় যে মামলাটা ভুলভাবে চলতেছে বা ভুল ফোরামে চলতেছে, তাহলে সেক্ষেত্রে আপনি ইন গুড ফেইথে এতদিন চলতেছে, তারপরে যদি আপনি
তুলে নিতে চান বা প্রপার আদালতে সেক্ষেত্রে এটা আসতে পারে। কিন্তু আপনার এতগুলো ভুল হলে সেক্ষেত্রে মনে হয় প্রতিকার পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। এইগুলি ভুল তো আইনজীবীর ভুলে ভুলে হয়ে যায়, কারণ আইনজীবী প্রথমত মামলা করে, প্রথমত উনি ছেড়ে দেয়, দ্বিতীয়বার আইনজীবী মামলা করে ছেড়ে দেয়, সর্বশেষ এক জায়গায় আসে সাক্ষী থেকে করার পরে দেখা যায় ভিতরে অনেক ঝাড়মুড়ি হয়ে গেছে, যেগুলিতে সর্বশেষে আপিল হওয়ার পরে বোঝা যায় বলে এই জায়গায় গিয়ে আদেশে চা হয়ে গেল এরকম। এই ক্ষেত্রে স্যার আমার প্রশ্নটা ছিল, এই ক্ষেত্রে এটা হলো যে অনেক সময় আপনি আপিলে গিয়ে মামলাটা রিমান্ডে নিয়ে আসতে পারেন অন দ্য গ্রাউন্ড অফ যে আপনি প্লিডিং সংশোধন করবেন এই গ্রাউন্ডসে, তখন এনে আপনি ঠিকঠাক করতে পারবেন, তখন আপনি রিমান্ডে নিচে আনতে পারবেন। রিমান্ডে আইনে সংশোধন করে আবার এটা জায়গায় নিতে হবে স্যার। হ্যাঁ, এরকম করা যাবে। রিমান্ডে কি ইনজাংশনের মামলা স্যার আপনি কি করতে পারবেন? খাস দখলের মামলা নিতে পারবেন স্যার? তাতে স্যার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে স্যার। ক্যারেক্টার এইটাকে বলে না, ক্যারেক্টার তো যে একটা রাইট টু প্রপার্টি, ক্যারেক্টার হলো ওইটাকে বলে, মানে টাইটেল একটা ক্যারেক্টার, আদার ক্লাস একটা ক্যারেক্টার, মিসসেলিনিয়াস একটা ক্যারেক্টার। এই সিভিল মামলা তিনটে ক্যারেক্টার আমরা দেখতে পাই, একটা হলো টাইটেল স্যুট, একটা হলো আদার ক্লাস স্যুট, আর একটা হলো মিসসেলিনিয়াস। তো রাইট টু প্রপার্টি এখানে সম্পর্কে তিনি অনেকগুলো প্রতিকার চাইতে পারেন, তিনি ঘোষণা চাইতে পারেন, তিনি কি বলে বন্টন চাইতে পারেন, তিনি দলিল বাতিল চাইতে পারেন, এগুলো অনেকগুলো প্রতিকার তিনি চাইতে পারেন না তার একটা অধিকার সম্পর্ক। তো এখন সোহাগ যে প্রবলেমটার কথা বলছিল যে তার খাস দখল চাইতে হয় কিন্তু শুধুমাত্র ইনজাংশন চাওয়া হয়েছে, এটা হলো রাইট টু প্রপার্টি। এই রাইট টু প্রপার্টি সম্পর্কে তিনি একাধিক প্রতিকার চাইতে পারেন। তো যেটা চাওয়া হয়েছে সেটা তিনি মনে করতেছেন যে এখনো উপযুক্ত না, আরেকটা চাইতে পারবেন। তাহলে একাধিক প্রতিকার চাওয়ার জন্য মামলাটা পরবর্তীতে রিমান্ডে এনে সেটা চাওয়া যেতে পারবে, এটাতে কোনো অসুবিধা হবে না। আর মামলার এখানে ক্যারেক্টার চেঞ্জ হবে না, মামলার ক্যারেক্টার আমরা চেঞ্জ বলবো সেটা যেটা টাইটেল থেকে আদার ক্লাস সুট হবে। এইটা একটু অবশ্যই করে কিছুটা কভার করে, কারণ এইটা তো যদি ইনজাংশন মামলা হয় তাহলে এটাকে আদার ক্লাস সুট বলে। এখন এটা যদি চেঞ্জ করা হয় তাহলে এটা পরবর্তীতে হয়ে যাচ্ছে, পুরো টাইটেল সুট হয়ে যাচ্ছে, যখন সত্য সাব্যস্তপূর্বক খাস দখল চাবে তখন তার ক্যারেক্টার হবে। এই ক্ষেত্রে অবশ্য আদালত বাধা দিতে পারে যে যেহেতু ক্যারেক্টার চেঞ্জ হবে, অর্ডার 6 রুল 17 অনুযায়ী ক্যারেক্টার চেঞ্জ হলে সাধারণত এটা নাও দিতে পারে। এক্ষেত্রে আব্দুল্লাহর কথা, হাসানের কথা ঠিক আছে। আপনি বলছিলেন যে তিনটা ক্যারেক্টার কথা, আমি একটু পারমিশন পেয়েছিলাম লার্নারটা, আমি কিছু পারমিশন পেয়েছিলাম, বাট I couldn't place my question. That's not the right thing what you are doing at so far. স্যার আপনি একটা ম্যাটার বলেছিলেন যে সাবমিশন ফর টেম্পোরারি ইনজাংশন। আমার একটা ব্যক্তিগত আমার ক্লায়েন্টের একটা প্রবলেম ফেস করেছিলাম সেই ইস্যুতে। সেটা হলো যে সাতারকুল নামের একটা জায়গা আছে ঢাকা উত্তরার দিকে, ওখানে আপনার পাশে একটা অনেক বড় একটা ভূমিদস্যু কোম্পানি আছে, আমি নাম বলতে চাচ্ছি না এখানে। তো তারা কি করেছে, আমার ক্লায়েন্টের তাদের অনেক প্রপার্টি আছে, সেই প্রপার্টি তারা আবার দখল করার জন্য ওই যে আপনার এই ছনের না চটের ঘরের মতো স্যার, চটের ঘর উপরে টিন, এটা দিয়ে তারা ঘর তৈরি করেছিল। মানে রাতারাতি স্যার মানে এদের কাজ তো এরকমই স্যার, রাতারাতি ওই ঘর ভেঙে ওইখানে যে কেয়ারটেকার ছিল তাকে মেরে তাকে তো এখান থেকে মানে ছাড়া করছেই, এবং তারা দেয়ালও তুলে ফেলছে ঠিক আমার জমির মাঝ বরাবর, মানে দেখাতে চাচ্ছে যে ওই জমির ওই পর্যন্ত তাদের সীমানা, কিন্তু এখানে আমার দলিলপত্র ছিল। আপনি যেটা স্যার বলেছিলেন যে তর্কিত সম্পত্তি দখলে আছে কিনা, ওই সময় কিন্তু স্যার আমার দখলে নেই। আমি যখন ইনজাংশন পিটিশন যখন এখানে আমি করতে যাই, আমার 2 দিন সময়ও লাগে যে পিটিশনটা মেক করতে, মানে সেদিন চলে গেল, তারপরের দিন গেল, তারপরের দিন, যদি আমি হিসাব করি ঘটনা থেকে পরশু দিন হলো। বা সেই ক্ষেত্রে কি আদালতকে কি খুব বেশি প্রুফ করা কি ওইটা ওইভাবে জরুরি? কারণ তারাও তো তাদের কাছে ফ্যাব্রিকেটেড কিছু ডকুমেন্ট আছে যেটা তারা আদালতের কাছে পেশ করছে। মানে এই ব্যাপার স্যার আমাকে একটা সুনির্দিষ্ট একটা গাইডলাইন। এইখানে নিষেধাজ্ঞার ক্ষেত্রে দখলটা খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে হু ইজ ইন পজিশন। শুধু দখলটা এটা মানে তার যে দখলের রাইট, এক্সিস্টিং যে দখলটা, সেটাকে সাধারণত প্রোটেক্ট করার জন্য ইনজাংশনটা ব্যবহৃত হয়। কারণ আমরা দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 54 যদি খেয়াল করি তাহলে সেখানে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে
যে when the defendant invades or threatens to invade the right to, or enjoyment of the property, তাহলে ইনজাংশন যখন আমি চাইবো তখন বিবাদী আমার সম্পত্তিতে ইনভেড করেছে অর্থাৎ আক্রমণ করেছে আমার অধিকারে, অথবা আক্রমণ করার হুমকি দিয়েছে। threatens to invade or threatens to invade দুটো শব্দ, কিসে? রাইট টু or enjoyment of, হ্যাঁ, আমার অধিকারে অথবা দখল ভোগে। এই জন্য ইনজাংশনের ক্ষেত্রে দখলটা খুব বেশি ইম্পর্টেন্ট, দখলটাকে প্রোটেকশন দেওয়া হয়। তাই সেই দখলটাই যদি থেকে তুমি অলরেডি বিচ্যুত হয়ে যাও, আউস্ট হয়ে যাও, ডিসপোজেসড হয়ে যাও, তাহলে আর এখানে তোমার পক্ষে ইনজাংশন দেওয়ার তেমন কোনো সুযোগ থাকে না। তখন তোমাকে মামলার রেমিডিটা চেঞ্জ করে মামলাটা নতুন করে দায়ের করতে হবে। যেমন ধরো তুমি অস্থায়ী চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা করছো, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমায় কি হয় যে মেইনলি আদালত দখলটা দেখে, এখানে খুব বেশি ডিপে টাইটেলটা দেখে না। কিন্তু এই সম্পত্তি থেকে তুমি যদি বিচ্যুত হও, যে আউস্ট হয়ে যাও, তাহলে কি হয় যে তোমাকে তো দখলটা তুমি প্রোটেকশন চেয়েছিল, সে দখলে তো তুমি নাই, আউস্ট হয়ে গেছো, ডিসপোজড হয়ে গেছো, তাহলে তোমাকে কোন প্রোটেকশনটা দেওয়া হবে? এই জন্য তখন মামলাটা তুলে নিয়ে নতুন করে রিকভারি পজিশনের মোকদ্দমা করতে হবে। এই ধরনের বিষয়। আমি কি তোমাকে কিছুটা স্যাটিসফাই করতে পেরেছি? এই না ঠিক আছে স্যার, কিন্তু স্যার ঠিক আছে স্যার, কিন্তু মানে দখলে যদি তুমি না থাকো তাহলে তোমার উচিত হবে মামলাটা তুলে নিয়ে টেক ব্যাক করে উইথড্র করে নতুন করে আরেকটা প্রতিকার দিয়ে মামলা চাওয়া। কারণ স্যার আমার, হ্যাঁ বলো স্যার আমাদের একটা মানে আমাদের যে লয়ারদের যেটা মানে বেসিক যেটা ধারণা আছে, বা বিশেষ করে আমি যে চেম্বারের সাথে কানেক্টেড, আমরা মনে করি যে রিকভারি অফ ফার্স্ট পজিশন যেটা কেস, যেটা সুট, এই সুটটা স্যার ফাইল করতে হয় তখন যখন আমি অনেক দিন ধরে ওখানে নাই পজিশনে। তাহলে স্যার আমি তো এই পজিশনে ছিলাম, এটা হলো আমার বক্তব্য, মেইন বক্তব্য। না, ছিলাম দিলে হবে না, তোমাকে at the very date of institution of the suits you are to be in position, এই পজিশনে তোমার থ্রেটেন্ড হয়েছে, এই পজিশনে ইনভেশন আসছে, এইটা তুমি রক্ষা করার জন্য ইয়ার চাইতে পারবা, ইনজাংশন চাইতে পারবা। The position within 48 hours, it lasted 48 hours. I was in that position, so that's why. তুমি যদি মানে 10 আওয়ার্স পূর্বেও যদি আউট হয়ে যাও তাহলে তুমি এটা ইয়া করতে পারবে না। কিন্তু আর যদি তুমি ভুলভাল বুঝায় একটা ম্যানেজ করতে পারো, দ্যাট ইজ অ্যানাদার থিং, যে তুমি হয়তো এক মাস যাবত আউট হয়ে আসো কিন্তু তুমি স্টিল নাও ইউ আর ক্লেমিং ইউ আর ইন পজিশন, এবং সেটা যদি তোমার কিছু ডকুমেন্টস থাকে ইন ফেভার অফ, সেটা দেখিয়ে যদি তুমি ইনজাংশন পাও তাহলে এইটা দেখিয়ে তুমি সেখান থেকে গিয়ে তাকে আউট করতে পারো, হয়তো লোকালি হবে। ঠিক আছে, পলক ভাইয়ের সাথে একটু অ্যাড করি ওই যে প্রত্যাহার করে নেই স্যার, একটু অ্যাড করি পলক ভাইয়ের কথার সাথে। স্যার এই যে যদি আমি এটা প্রত্যাহার করে আবার নতুন করি তাহলে এই কুটফিটা কি আমি এর সাথে কুটফিটা রাখতে পারবো? না না, এই কুটফিটা বাতিল হয়ে যাবে। আপনি যদি আদালতের অনুমতি নিয়ে উঠান প্রত্যাহার করেন সেক্ষেত্রে থাকবে আদালতের অনুমতি নিয়ে, কিন্তু যদি নিজে নিজেই তুলে ফেলেন উইদাউট পারমিশন টু রিইনস্টিটিউট তাহলে কিন্তু হবে না। আদালতের অনুমতি নিয়ে যদি আপনি মামলাটা উইথড্র করেন, হ্যাঁ, কোনো দাখিল সাপেক্ষে, তাহলে আপনার কোর্টফির কোনো প্রবলেম হবে না। স্যার স্যার এই ক্ষেত্রে আমি একটু স্যার জহির বলেন। জি স্যার, এই ক্ষেত্রে যদি পলক ভাই যেটা বললো যে 48 ঘন্টা আগে মানে দখলে চলে গেছে ওই পার্টি, আর আমরা যদি আবার এটা প্রমাণ করি যে মামলাটা করার পরে আমি যেদিন মামলা ইনস্টিটিউট করলাম পরের দিন স্যার দখলে গেছে, আমি এখন ইনজাংশন চাচ্ছি, সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনাকে দেবে না। আপনি যদি আউস্ট হয়ে যান, অলরেডি ডিসপোজেসড হয়ে যান, হ্যাঁ, তাহলে আপনাকে ইনজাংশন দেবে না। তবে ওই যে ওইটা কথা বললাম যে আপনি আউস্ট হয়েছেন, এইটা সাপ্রেস করতে হবে, এই ফ্যাক্টস সাপ্রেস করতে হবে, করে আপনি শুনানিতে অংশগ্রহণ করলেন বা আপনার আমি করলাম মামলা করার, তাহলে কোনো ক্রমেই স্যার বলা যাবে না তাইলে যে আমাকে ডিসপোজিশন করছে, এটা ডিসপোজেস করছে না, কোনো অবস্থাতে বলা যাবে না। এই কথা বললে আর আপনি কখনোই ইনজাংশন পাবেন না, কোনো আদালত থেকে ইনজাংশন পাবেন। তবে স্যার একটু স্যার বলি স্যার, জহির ভাইয়ের সাথে একটু বলি, জহির ভাই একটু আপনার সাথে একটু অ্যাড করি স্যার। মামলা চলমান অবস্থা যদি আমি স্যার স্বীকার করি যে আমাকে আউস্ট করছে মামলা চলমান অবস্থায় স্যার, তাহলে কি স্যার আমি ম্যান্ডেটরি ইনজাংশনের প্রেয়ার দিতে পারি না স্যার?
না, ম্যান্ডেটরি ইনজাংশনের প্রেয়ার দিতে পারেন না, এটা আইনজীবীরা ভুল করে। মনে করেন আপনি একটা পার্মানেন্ট ইনজাংশনের মোকদ্দমা করছেন, মামলা চলাকালীন যদি আপনি আউস্ট হয়ে যান, হ্যাঁ, তাহলে আপনার মনে করেন আউস্ট হয়ে গেলেন, আপনি চুপ থাকলেন, হ্যাঁ, আপনাকে একটি ইনজাংশন দেওয়া হলো, এই মোকদ্দমার তো ইয়া নেই, কি বলে, এক্সিকিউশন নেই, আপনি দখল নিতে যাবেন কেমন করে? দখল নিতে গেলেই তো তারা বাধা দেবে, তারা পজিশনে আছে। তো উল্টা যদি আপনি আদালতকে এসে বলেন যে আমি দখলে ছিলাম, আমাকে এটা দখলটা পুনরুদ্ধার করতেন, আদালত বলবেন না, আপনি তো দখলে ছিলেন জন্য আপনার দখলকে প্রোটেকশন দেওয়ার জন্য ইনজাংশন দেওয়া হয়েছে। আপনি যদি বাই দিস টাইমে উচ্ছেদ হয়ে যান, তাহলে আপনি রিকভারি চান। স্যার এই ক্ষেত্রে একটা প্রশ্ন স্যার একটু স্যার আমি মানে এমন হইলো স্যার যে দেখা গেল স্যার আমি মামলা পার্মানেন্ট ইনজাংশন মামলা চলমান অবস্থায় স্যার স্ট্যাটাস কো দেওয়া ছিল স্যার, স্ট্যাটাস কো দেওয়া থাকা অবস্থায় স্যার আমাকে বেদখল করলো স্যার। এই অবস্থায় তাহলে কি স্যার আমি ম্যান্ডেটরি ইনজেকশন এরিয়াটা করা যায় না স্যার? যে আমি তো মামলা যখন করছিলাম তখন আমি স্যার দখলে ছিলাম, কোর্ট স্যার স্ট্যাটাস কো দিয়ে রাখছে, তখন ওনারা আমাকে বেদখল করছে, এই অবস্থায় ম্যান্ডেটরি প্রেয়ার কি স্যার হতে পারে না? না, আপনার তো মামলাটার প্রকৃতি কি? আপনার মামলাটার প্রকৃতি বলতেছে যে ইউ আর ইন পজিশন, আপনার পজিশনটা থ্রেটেন্ড, আপনার পজিশনটা আন্ডার ইনভেশন, এইটা তো আপনি বলতেছেন। কিন্তু আপনার কিন্তু বাই দিস টাইমে উইথ দ্য প্রসিডিং অফ দ্য সুটস যদি আপনি ডিসপোজেসড হয়ে যান, তাহলে তো আপনার মামলা আর আপনার বাস্তব অবস্থার সঙ্গে কন্ট্রাডিকশন তৈরি হলো। এই কন্ট্রাডিকশন যখনই তৈরি হবে তখনই আপনাকে আদালতে বলতে হবে যে স্যার আমি পুনঃদাখিল সাপেক্ষে তুলে নিতে চাচ্ছি। কেন?